পশ্চিমারা মূলত সিরিয়াকে দেখছে পশ্চিমা গণতন্ত্রের চশমা দিয়ে। যদি সিরিয়ার ভবিষ্যৎ পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে সেটা তাদের জন্যে গ্রহণযোগ্য হবে না। তাই পশ্চিমারা তাদের ইচ্ছানুযায়ী সিরিয়া গড়তে তাদের প্রভাব ব্যবহার করতে প্রস্তুত। বিবিসির এক বিশ্লেষণে বলা হচ্ছে যে আস্তানা প্রসেসের অংশ হিসেবে তুরস্ক, রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা দোহাতে আলোচনা করছিলেন। এই আলোচনার উদ্দেশ্য ছিল সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজেদের মাঝে একটা ঐক্যে পৌঁছানো। তবে ক্ষমতা পরিবর্তনে বাশার আল আসাদ কোনরূপ আগ্রহী ছিলেন না, যার মূল্য তাকে দিতে হয়েছে ক্ষমতা হারিয়ে। যদিও বিদ্রোহীদের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসের নেতা আবু মুহাম্মদ আল জুলানি বলেছেন যে তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাইছেন, তথাপি যে ব্যাপারটা বাস্তবতা তা হল এইচটিএস হল অনেকগুলি গ্রুপের মাঝে একটা গ্রুপ। এখানে নতুন সিরিয়া যদি আফগানিস্তানের মতো পশ্চিমা সংজ্ঞার, মানবাধিকার এবং নারী অধিকারকে পদদলিত করে তাহলে অবাক হবার কিছু থাকবে না। আবার লিবিয়ার মতো নিজেদের মাঝে যে তারা দ্বন্দ্বে জড়াবে না সেটাও নিশ্চিত নয়। জন শার্স বলছেন যে ১-০-১-২ বছর আগে তিনি যখন MI6 এর প্রধান ছিলেন তখন তাদেরকে হিসেব করতে হয়েছে যে সিরিয়ার কোনো বিদ্রোহী গ্রুপকে অস্ত্র সহায়তা দেয়া যায়। এর মাঝে এইচটিএস ছিল সহায়তা না পাওয়া গ্রুপের মাঝে। তবে গত ১-০ বছরে এইচটিএসের নেতা আবু মুহাম্মদ আল জুলানি তার দলকে আল কায়েদা থেকে দূরে সরিয়ে আনার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন। এবং গত ২ সপ্তাহে এইচটিএসের কর্মকাণ্ড ছিল মুক্তিকামী বাহিনীর মতোই, সন্ত্রাসী গোষ্ঠীর মতো নয়। এবং এখন হয়তো ব্রিটিশ ইন্টেলিজেন্সকে চিন্তা করতে হবে যে তারা এখনও এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন বলবে কিনা। কারণ ১ দশক আগে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছিল বলে সেই যুক্তিতে বর্তমানে সিরিয়ায় সরকার গঠন করা একটা দলের সাথে ব্রিটিশরা কোনরূপ যোগাযোগ না রাখলে সেটা সত্যিই ভুল হবে। সিরিয়ায় বহুদলীয় গণতন্ত্রের ব্যাপারে সকলে ততটা আশাবাদী নন। মাইকেল ক্লার্ক বলছেন যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশকে শাসন করতেই কোনো না কোনো প্রকারের স্বৈরশাসক প্রয়োজন হচ্ছে। একমাত্র ব্যতিক্রম হয় তিউনিসিয়া, যেখানে কিছুদিনের জন্যে বহুদলীয় গণতন্ত্র চললেও সেটাও ধসে গিয়ে আবারও একনায়কের অধীনে চলে গিয়েছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ।